নমস্কার বন্ধুরা, রোনাস মাঝের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আগ্রার দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি ফতেহপুর সিক্রি। এখান থেকে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে ফতেহপুর সিক্রি যেতে। 45 কিলোমিটারের রাস্তা। চলুন আমাদের সাথে ঘুরে আসবেন ঐতিহাসিক নিদর্শন ফতেহপুর সিক্রি। আমরা ফতেহপুর সিক্রিতে চলে এসেছি। ঢুকতেই প্রথমেই আমরা যাব একটা পার্কিং লট আছে, সেখানে বিশাল একটা পার্কিং লট। আর এখানেই আপনারা দেখতে পাবেন প্রচুর গাইড রয়েছে, যাদের সাথে একটা নির্দিষ্ট দরদাম করে আপনারা এগিয়ে চলবেন ইলেকট্রিক কার্টের কাছে। এই যে ইলেকট্রিক কার্ট, এটা মাথা পিছু 30 টাকা করে নেবে, যা আপনাকে পৌঁছে দেবে ফতেহপুর সিক্রির মূল গেটের কাছে। যে দরজা দিয়ে আমরা ঢুকছিলাম তাকে আমরা ডান দিকে রেখে এবার চলে যাচ্ছি বাঁদিকের রাস্তায়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বর্তমানে এই ফতেহপুর সিক্রি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। চলে এসেছি ফতেহপুর সিক্রি। এখানে ফতেহপুর সিক্রিতে ঢোকার সময় বিভিন্ন ধরনের বোর্ডে বিভিন্ন নোটিশ টাঙানো রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনারা ভেতরে সেলিম চিশতির দরগায় যান এবং সেখানে চাদর চড়ান, তো তার মূল্য 50 থেকে 500 ভেতরেই হওয়ার কথা। অতিরিক্ত মূল্য দেওয়ার প্রয়োজন নেই। ঢুকে পড়লাম ভেতরে। সামনেই দেখা যাচ্ছে দেওয়ানে আর্চ। মাঝখানে যে আর্চ, সেই আর্চে আকবর বসতেন এবং পাশে যে দুটো চারটে আর্চ রয়েছে দুপাশে, সেখানে বসতেন তার পারিষদরা। চলুন আমরা ভেতরে যাই। কি অপূর্ব সুন্দর ভেতরটা। ঢুকতেই সবার আগে নজর পড়লো যেটা আমাদের, সেটা হচ্ছে এই যে বিল্ডিং দেখায়, দেওয়ানে খাস। চলুন যাই দেওয়ানে খাসের ভেতরে। অপূর্ব কারুকার্য করা একটা জায়গা। মুঘল আর্কিটেকচারের নিদর্শন বহন করছে এই দেওয়ানে খাস। चलो सेंटर में अकबर बैठते थे, नाउन उसके मिनिस्टर यहाँ बैठकर गुफ्त मीटिंग करते थे ऊपर ना। हाँ, ये विंडो वेंटिलेशन के लिए। वो ऊपर जाने के रास्ते जो बंद कर दिए गए 1988 में दिल्ली कुतुब मीनार में बच्चे गिरने की दुर्घटना हुई थी, उसके बाद में सारे रास्ते सेंट्रल गवर्नमेंट द्वारा बंद कर दिए गए। ये पिलर बहुत सुंदर है, इसके अंदर बना हुआ फ्लावर में ट्रैफिक जोड़ी है। ये फ्लावर এত আওয়াজ হচ্ছে, বাধ্য হলাম আমাদের গাইডের কথাটা আমরা ভলিউমটা অফ করতে। কি অসাধারণ কারুকার্য দেখতে পাচ্ছেন, যাতে লোকে না ছুঁয়ে দেখে চারদিকে একটা বের করা রয়েছে। অসম্ভব সুন্দর কারুকার্য। সেখান থেকে বেরোতেই সবার আগে নজরে আসে যেটা, সেটা হচ্ছে খাজানা ভবন, শাহী খাজানা। সোনা, রূপো, বিভিন্ন ধরনের যে মুদ্রা তখন ব্যবহার হতো, তা এই শাহী খাজানার ভেতরে থাকতো। চলে আসছি আমরা শাহী খাজানা মহলের ভেতর থেকে। यहाँ उस समय अस्तबल थी रॉयल एनिमल्स के लिए। राइट में दादा थोड़ा सा उधर जाएंगे। थिंग प्लेस फॉर द रॉयल लेडीज। रॉयल लेडी वहाँ सुरंग द्वारा रास्तों से स्नान करने जाते थे। अभी वो सब कुछ बंद कर दिया गया। तर्क इस बात कहते हैं दादा थोड़ा, अभी वो सब बंद है। दादा ये पीसेस यहाँ नया है सिस्टम है, ये सब अंग्रेजी शासन में लूट लिए गए। दादा यहाँ कबूतर बहुत होते थे, क्योंकि कबूतर काम करते थे एज ए पोस्टमैन। इंटरनेट, ईमेल, मोबाइल सिस्टम नहीं थे। कबूतर चिट्ठी लेकर आगे नवी जगह पोस्ट करने जाते।
ये छतरी मुगल स्टाइल से बनाई गई है, मुगल मुस्लिम थे। और ब्रैकेट वहां नजर आते हैं ना, वो एलिफेंट ट्रंक के माफिक, एलिफेंट सिंबल ऑफ गणेश, हिंदू स्टाइल से। वो लीगल सबका जन्म यहाँ होता था, यहाँ से ये सब हॉस्पिटल का एरिया, डॉक्टर नहीं होते थे, वैद्य और हकीमों की आयुर्वेदिक ट्रीटमेंट मिलता था। पंचमहल मतलब 5 फ्लोर बिल्डिंग। ये बिल्डिंग বাদশা তার বেগমদের সাথে যাতে বিভিন্ন ধরনের খেলা খেলতে পারেন তাই তৈরি হয়েছিল এই 5 মহল। আর সামনেই যে ছোট ছোট খুপড়িগুলো দেখা যাচ্ছে এগুলো হলো কবুতরখানা বা পোস্ট অফিস। শাহী লোকেদের যে চিঠিপত্র আদান প্রদান হতো তা এই যে কবুতরখানার কবুতরদের দিয়ে তৈরি হতো। ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে যেখানে বর্তমানে দাঁড়িয়েছি এটা হলো পাশা খেলার জায়গা। আমরা এবার এগিয়ে যাচ্ছি অনুপ তালাওয়ের দিকে। এই অনুপ তালাও রুকাইয়া বেগমের মহলের পাশ দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি। এই অনুপ তালাওয়ের মাঝখানের চত্বরে বসে গান গাইতেন আকবরের প্রিয় গায়কেরা তানসেন এবং বৈজু বাওরা এবং আরো অনেক গায়কেরা। কথিত আছে এইখানে তানসেনের সাথে বৈজু বাওরার একটা ঐতিহাসিক ডুয়েট হয়েছিল, যেখানে তানসেন দীপক রাগ গেয়ে জলে আগুন ধরিয়ে দিয়েছিলেন এবং মলহার রাগ গেয়ে বৈজু বাওরা সেই আগুন নিভিয়ে দিয়েছিলেন। এটা ঐতিহাসিক সত্যতা জানি না, মিথোলজি। देखो 3 अलग अलग किस्म के स्टार नजर आते हैं। वो बनाने से पहले फ्लोर पे मैप बना हुआ, यू सी द फ्लोर, ये मैप बनाया, 7 पीस कट किया, उसके बाद में सीलिंग पे फिक्स किया। बेडरूम बोलो। यहाँ से देखो वहाँ क्लियर बाकी नजर आता, राइट में किसी का भी माथा नहीं है। আমরা এখন এগিয়ে চলেছি। একটা সামনে বিশাল পাত্র দেখতে পাচ্ছেন, ওইটাতে যোধা বেগমের গঙ্গা জল থাকতো। सब बहुत सुंदर पेंट था। इसको वेजिटेबल पेंटिंग कहते हैं। ये कलर उस समय फूल पत्ती से लिए जाते थे, अभी ये नष्ट हो रहा है। 1586 के बाद में किसी ने रिप्लेस नहीं किया। 3 रानी थी अकबर की, इसलिए यहाँ 3 गेट। আমরা এই মুহূর্তে রয়েছি আকবর মহলে। 3 দিকে 3টে বিশাল বিশাল দরজা রয়েছে আকবরের 3 মূল বেগমের জন্য। আর এটা হলো আকবরের বিছানা। কি বিশাল একটা বেড এবং অনেকটা উঁচুতে। যোধা মহল। সম্রাট আকবরের প্রিয়তমা পত্নী যোধা বাই ওরফে মারিয়াম উস জামানি। তার মহল ছিল ফতেপুর সিক্রি সব থেকে বড় এলাকা নিয়ে জুড়ে। একদিকে ছিল তার শীতকালীন থাকার জায়গা আর আরেকদিকে ছিল তার গরমে থাকার জায়গা। হিন্দু
এবং পার্সিয়ান কাজের এক অনন্য সুন্দর ভবন, যা সম্পূর্ণভাবে লাল পাথরে তৈরি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যেখানে, সেটা হলো যোধাবাইয়ের মন্দির। সামনে এখানে দেখুন ঠাকুরের জন্য বেদির মতো করে করা। যোধাবাই মহল থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি আকবরের আরেক অত্যন্ত প্রিয় মানুষের মহলের দিকে। ঠিকই ধরেছেন, বীরবল মহল। চলুন ঘুরে আসি বীরবল মহলে। অপূর্ব সুন্দর কাজ। এইটার সামনে যে এটা হচ্ছে পুরোটা আস্তাবল ছিল। এবার আমরা যাচ্ছি শাহী দরওয়াজার দিকে। এই শাহী দরওয়াজা দিয়েই মুঘল বাদশাহ আকবর এবং তার পরিবারের সমস্ত ব্যক্তি যেতেন সেলিম চিশতি দরগার দিকে। সামনে দেখছেন 12টা সিঁড়ি রয়েছে। এই 12টা সিঁড়ি আমাদের 12 মাসের ইন্ডিকেশন দেয়। আমরা এই মুহূর্তে সেই রাস্তা দিয়ে না গিয়ে চলেছি পাশের একটা স্টোভ দিয়ে, যেখানে জুতো খুলে রাখতে হবে। ঢুকে পড়ছি শাহী দরওয়াজার ভেতর দিয়ে। কি অপূর্ব সুন্দর, চোখ ফেরানো যায় না, এত সুন্দর ফতেহপুর সিক্রির সমস্ত জায়গার কাজগুলো। শাহী দরওয়াজাতে ঢুকতে সবার আগে যেটা নজর পড়ে, ডান দিকে সাদা যে ভবন সেলিম চিশতির দরগা, আর সামনে জামা মসজিদ। চলুন আমরা এখন সেই দিকেই যাই। আর বাঁ দিকেই রয়েছে বুলন্দ দরওয়াজার পেছন দিক। আমরা এই মুহূর্তে সবার আগে যাব সেলিম চিশতির দরগার কাছে। চলুন। ঢুকে পড়েছি আমরা দরগার ভেতরে। আপনারাও আমাদের সাথে এই পবিত্র দরগার দর্শন করুন। এখানে বলে রাখা ভালো, আপনারা কিন্তু যে দরগাতে চাদর চড়াবেন, সেই চাদর কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের দিতে পারেন, সেইটার কিন্তু লিস্ট করা আছে। কি অসাধারণ জাফরির কাজ দেখছেন, অপূর্ব। একদম সামনে থেকে পবিত্র সেলিম চিশতির দরগা। আর এই হলো ফতেহপুর সিক্রির জামা মসজিদ। এই জামা মসজিদ কিন্তু এই যে বুলন্দ দরওয়াজা, এই বুলন্দ দরওয়াজার দিয়ে ঢোকার একমাত্র রাস্তা। 1573 সালে গুজরাট জয়ের আনন্দে এই 150 ফুট উচ্চতার যে দরজা সম্রাট আকবরের সময় গঠিত হয়, তাই বুলন্দ দরওয়াজা নামে বিখ্যাত। এই বুলন্দ দরওয়াজা বিশ্বের সর্বাধিক উচ্চতা সম্পন্ন দরজা বলে ইউনেস্কো থেকে খ্যাত, যা মুঘল আর্কিটেকচারের অসাধারণ সুন্দর সাক্ষ্য বহন করে। আমরা দরজার ঠিক সামনের দিকটা বেরিয়ে এসেছি, যেখান থেকে ফতেহপুর সিক্রিটাকে অসাধারণ সুন্দর লাগছে। দেখুন, চলুন একটু নিচের দিকে যাই, যাতে বুলন্দ দরওয়াজার যে বিখ্যাত ছবি আমরা দেখে অভ্যস্ত, সেটা আমরাও তুলে ধরতে পারি আপনাদের কাছে। কি মুঘল স্থাপত্য শৈলীর এক অসাধারণ নিদর্শন এই বুলন্দ দরওয়াজা। আর বুলন্দ দরওয়াজাতে ওঠার জন্য দেখুন, সাধারণ মানুষকে এইখানে 52টা সিঁড়ি ক্রস করে যেতে হতো। আমাদের সারা বছরে যে 52 সপ্তাহ,
সেই প্রতিটা সপ্তাহ এক একটা সিঁড়িকে ইন্ডিকেট করছে। আবার উঠে পড়লাম আমরা বুলন্দ দরওয়াজা দিয়ে। পাথরগুলো এত গরম যে এরকম ভাবে লাল শালু বেছানো রয়েছে, যার উপর দিয়ে আপনি যেতে পারেন, কারণ এইখানে ঢোকার মুহূর্তেই কিন্তু আপনাকে জুতো খুলে ঢুকতে হবে, খালি পা আপনার। যদিও এখানে কিছু সামান্য পয়সার বিনিময়ে কাপড়ের একটা পা ঢাকাও আপনি এখানে পেতে পারেন। এই বুলন্দ দরওয়াজা দিয়ে আমরা আমাদের ফতেহপুর সিকরি যে ঘোরার যে ব্লগ, সেই ব্লগটা এখানে শেষ করব। যদি আপনাদের ফতেহপুর সিকরি ঘোরার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই।